ইতিহাসের বাঁক বদলের জুলাই শুরুর দিনে নানা আয়োজন। কোটা সংস্কারের দাবি পরিণতি পায় শেখ হাসিনার পতনে। বৈষম্যহীন সমাজ আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অপেক্ষা। সবাই মিলে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। যেহেতু আমরা একটা বিরাজনীতিকরণের একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভাষাগত দিকটা, টার্মিনোলজি। ৩৬ দিনের জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল মানুষ। ১৬ বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে, এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। রংপুর থেকে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু এনসিপি। শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সংস্কার সহ ৩ দফা দাবি পুনর্ব্যক্ত। আমাদের যেই দাবি ছিল যে বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, সেই ৩টি দাবি আমি আজকে আবু সাইদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির প্রথম প্রহরে ছাত্র দলের প্রদীপ প্রজ্বলন। বিএনপির আয়োজনে যোগ দিচ্ছেন শহীদদের স্বজন ও আহতরা। ভিডিও বক্তব্য দেবেন খালেদা জিয়া। গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আগামী সোমবার আসামি পক্ষের শুনানি। যশোরে ভবন ঢালাইয়ের সময় বেলকনি ধসে 2 প্রকৌশলী সহ 3 জন নিহত। নিম্নমানের নির্মাণ সামগ্রী ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। বর্ণাঢ্য র্যালি সহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। সবাইকে নিয়ে বৈষম্যহীনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়। যে স্বপ্ন আর সম্ভাবনায় রচিত হয়েছিল ৩৬ জুলাই, 1 বছরে সে পথে কতটা এগুলো বাংলাদেশ? বন্ধ হয়েছে বৈষম্য, মুক্তি পেয়েছে কথা বলার স্বাধীনতা, গণতন্ত্রই বা কতটুকু পুনঃপ্রতিষ্ঠিত হলো? সহকর্মী লামিয়া তিথি খুঁজেছেন এসব প্রশ্নের উত্তর, তুলে ধরেছেন ৩৬ জুলাইয়ের ইতিহাস। যেন 18-র কোটা আন্দোলন ফিরে আসে 24-এর পহেলা জুলাইতে। তপ্ত রোদে একদল শিক্ষার্থী ন্যায্যতার দাবি নিয়ে রাজু ভাস্কর্যের সামনে। স্লোগানে বারুদ কণ্ঠ, সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। শুরু হয় নতুন ইতিহাস নির্মাণের লড়াই। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের জন্য সরকারকে দেয়া হয় আলটিমেটাম। ৩-৪ তারিখ টানা কর্মসূচি থাকবে। এর ফাঁকে চলে যৌক্তিক আন্দোলনের পক্ষে অনলাইন অফলাইন জনমত তৈরির কাজ। ৭ জুলাই পালিত হয় বাংলা ব্লকের ধারাবাহিকভাবে চলে বিক্ষোভ, অবরোধ। আন্দোলনে নামেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শুরু হয় তাদের অপবাদ দেয়ার অপচেষ্টা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করে বসেন স্বয়ং শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তীব্র ক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ক্ষোভ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হন রংপুরের আবু সাইদ। রাষ্ট্রযন্ত্রের সীমাহীন দমন নিপীড়নের সাথে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলে পড়ে ছাত্রলীগ। বন্ধ হয় ক্যাম্পাস, আসে হল ছাড়ার নির্দেশ। তবুও কিছু তরুণ চালিয়ে যায় আন্দোলন, প্রতিবাদে যোগ দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তীব্র আন্দোলনের মুখে আদালত থেকে ২১ জুলাই রায় আসে কোটা সংস্কারের। কিন্তু তখনও থামেনি আইনশৃঙ্খলা বাহিনীর গুলি, হামলা আর গ্রেফতার। সরকারের চাপেও তাই আন্দোলন স্থগিতে রাজি হননি সমন্বয়করা। তুলে নেওয়া হয় তাদের ৬ জনকে, বাকিরা ঘোষণা করেন ৯ দফার। আন্দোলনে যোগ দিতে শুরু করে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। পুরোপুরি বন্ধ হয়ে যায় ঢাকার সব প্রবেশপথ। অনলাইন অফলাইনে চলতে থাকে অভিনব নানা কর্মসূচি। বাড়তে থাকে পুলিশ আর বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারানো বিপ্লবী বন্ধুদের সংখ্যাও। রেমিটেন্স বন্ধ করে প্রতিবাদে সামিল হন প্রবাসীরাও। ৩
3 আগস্ট শুক্রবার ডাক আসে শহীদ মিনারে। সেদিন ঢাকার সব সড়ক মেশে স্মৃতির মিনারে। লাখো মানুষের জমায়েত থেকে ঘোষণা এলো এক দফা, শেখ হাসিনাকে আর চায় না বাংলাদেশ। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফার ঘোষণায় আরো ক্ষিপ্ত হয়ে ওঠে স্বৈরাচারের রেজিম। বাড়তে থাকে হত্যাযজ্ঞ, পুড়িয়ে ফেলা হয় মরদেহ। এর মাঝেই প্রথমে 6 আগস্ট, পরে 5 তারিখেই লং মার্চের কর্মসূচি দেন জুলাই যোদ্ধারা। রচিত হয় নতুন ইতিহাস, দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। শৃঙ্খল ভাঙার আনন্দে মেতে ওঠে গোটা দেশ। সেই আনন্দ আর ত্যাগের 1 বছরের মাথায় স্বপ্ন দেখা তরুণদের কাছে প্রশ্ন, কেমন আছে বাংলাদেশ? ফ্যাসিস্ট রাজনৈতিক দল, সেই দলকে আমরা উৎখাত করতে পেরেছি, ফলে আমাদের কিন্তু একটা ধাপ অর্জিত হয়েছে, কিন্তু দেশটাকে আবার নতুন করে গঠন করা সেই কাজটা বাকি। সেই জায়গায় অপ্রাপ্তি, সেই জায়গায় হতাশা। এখনও সুযোগ রয়েছে। জুলাইয়ের উপর দাঁড়িয়ে আসলে সামনের দেশটাকে গড়তে হবে, রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই কমিটমেন্টগুলো যদি আমরা রক্ষা না করি, এই মানুষের সাথে যদি প্রতারণা আমরা করি, তাহলে মানুষ মানে এদেরকে অস্বীকার করে আসলে সরকার চালানো, রাজনীতি করা সম্ভব নয়। যেই চাওয়ার জায়গা থেকে এতগুলো মানুষ জীবন দিল, সেই জায়গায় যদি কম্প্রোমাইজ হন, সেটা যেই হোক, তাকে মানুষ প্রত্যাখ্যান করবে। এই পরিবর্তনগুলো মানুষ জীবন দিয়ে স্বাক্ষর করে রেখে গেছে, মানুষের রক্ত দ্বারা স্বাক্ষরিত। ফ্যাসিবাদী ব্যবস্থার পতনটা হবেই, এটা নিশ্চিত। কথা ছিল পরিবারতন্ত্র, স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে হবে সংস্কার, উন্নয়ন হবে সাধারণের জীবনমানের। সে প্রত্যাশা কতটা মিটেছে? বিপ্লবের পরে যে প্রত্যাশা থাকে, মানুষের ভিতরে ওই প্রত্যাশা ছিল, এবং 15 বছর, 16-17 বছরের তার যে ক্ষোভ, তার যে বঞ্চনা, বৈষম্য, সেটা সে দ্রুত তার সমাধানটা চেয়েছিল। তো সেই প্রত্যাশা তো আসলে পূরণ হয় নাই। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলাম, আমরা শুধু শেখ হাসিনার পতনের কথা বলি নাই, আমরা এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের কথা বলেছিলাম। বিভিন্ন ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থের কারণে দেখা গেছে যে জুলাইয়ের অনেকগুলো কমিটমেন্ট কম্প্রোমাইজ হয়ে গিয়েছে। আমি মনে করি আমাদের এখনও সুযোগ আছে এবং ভবিষ্যতেও সুযোগ থাকবে। এই 11 মাসেও যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু প্রত্যাশা অনুযায়ী হয়নি। কেন হয়নি? আমি অন্তর্বর্তীকালীন সরকার এখানে দায় আছে। আমি এখনও মনে করি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে আমরা তাকে যেই জায়গাটাকে প্রত্যাশা করি, তিনি ওই জায়গার প্রত্যাশা পূরণ করার চেষ্টা করছেন। তার সাথে উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমি আমার জায়গা থেকে মনে করি তারা হয়তো এই অভ্যুত্থানকে ধারণ করে, স্পিডকে ধারণ করে, কিন্তু ধারণ করা আর বাস্তবায়ন করার মধ্যে পার্থক্য রয়েছে। এই সেই রাজু ভাস্কর্য, যার পাদদেশ থেকে শুরু হয়েছিল ন্যায্যতার লড়াই। চলমান এ লড়াইয়ের আজ 1 বছর পূর্ণ হলো। দেশকে বদলে দেয়া ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যে ছাত্ররা, তারা এখন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। জুলাই অভ্যুত্থান যেভাবে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল, সেই একতাকেই সম্বল করে দেশের মানুষ স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে, এমন আশাতেই বুক বেঁধেছে সবাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আমরা সবাই এখন জানি 36 জুলাই মানে কি, কিন্তু 365 দিন আগে যখন জুলাই শুরু হয়েছিল, তখন হয়তো কেউ ভাবতেও পারেনি অবাক বিস্ময়ে বদলে যাবে দেশের ইতিহাসের বাঁক। ছাত্র জনতার দাপটে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন প্রবল পরাক্রমশালী শেখ হাসিনা। আন্দোলনের গতি প্রকৃতি কিভাবে মন নিয়েছিল প্রতিদিন, আজ শুরুর দিনটার কথা তুলে ধরছেন সহকর্মী আহমেদ রেজা। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে অরাজনৈতিক ব্যানারে শুরু হয় শিক্ষার্থীদের কর্মসূচি, যা ধীরে ধীরে পরিণত হয় শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবিতে। প্রায় শুরু থেকেই সকল সংবাদ বস্তুনিষ্ঠভাবে প্রচার করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠে যমুনা টেলিভিশন। দর্শক, আজ জানাতে চাই প্রথম দিনের সেই জুলাইয়ের সারসংক্ষেপ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে। 72 সাল থেকে চলে আসা বৈষম্যমূলক পদ্ধতি সংস্কার চেয়ে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন করা হয় চাকরি প্রত্যাশী ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে। লাগাতার আন্দোলনে ক্ষুব্ধ ও বাধ্য হয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 46 বছরের কোটা ব্যবস্থা বাতিল করে দেন শেখ হাসিনা।
কোটা বাতিলের কয়েক বছর যেতে না যেতেই দুষ্টু বুদ্ধি মাথায় আসে তখনকার সরকারের। ২৪ সালের ৫ জুন আবার বহাল করানো হয় আদালতের মাধ্যমে। এতে আবারও শুরু হয় তীব্র আন্দোলন। ৩০ জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। চলতে থাকে আন্দোলনের প্রস্তুতি। আমরা সহযোদ্ধারা মিলে প্ল্যান করলাম যে ৫ই জুনেই আমাদেরকে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। সবাই মিলে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। জুনের সময়টাতেই আসলে কয়েকদিন আন্দোলন হলো। কোরবানির ঈদের বন্ধ ক্যাম্পাসে হয়ে গেছে। ঠিক সেই সময়টাতে আমরা সিদ্ধান্ত নিলাম গোটা দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কলেজ পড়ুয়া শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। সরকার কোটা বাতিলের পরিপত্র জারি করে। এটি পুনর্বহাল চেয়ে ১ জুলাই শুরু হয় ধারাবাহিক আন্দোলন। শিক্ষার্থীরা এক প্ল্যাটফর্মে গঠন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথম দিন থেকেই তাদের সংবাদ প্রচারে গুরুত্ব দেয় যমুনা টেলিভিশন। মেধাবীরা হচ্ছে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। আমরা আগামী ৩ এবং ৪ জুলাই একত্রে এই রাজু ভাস্কর্যে সবাই একত্রে। বৈষম্য বিরোধীর ব্যানারে গ্রন্থাগার থেকে মিছিল শুরু হয় বেলা ১১টায়। রাজু ভাস্কর্যে জড়ো হয়ে আন্দোলন ও সমাবেশে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আহ্বান জানান ৪ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার। ২৮ এবং ২৯ জুন আমরা প্ল্যানিং করে একটা নাম ঠিক করি যে আমাদের ব্যানারের নাম হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১ জুলাই থেকে একটা বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করি। সেখান থেকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত যাই। সেখানে আমরা দাঁড়িয়ে আমরা ২ দিন ৩ দিনের একটা কর্মসূচি দিই। একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন ঢাকা আরিচা মহাসড়ক। এছাড়া জগন্নাথ, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু হয়। স্পষ্ট হতে থাকে তীব্রতার লক্ষণ। ওই টাইমে আমাদের একটা সুবিধা করেছিল যে শিক্ষকদের পেনশন যে স্কিম, ওই স্কিমটা বাতিল করার জন্য শিক্ষকরা আন্দোলন করছিল। ফলে যে শিক্ষার্থী যারা ছিল তারাও এই ক্লাস পরীক্ষার যে চাপ এটা ছিল না। ফলে বিশাল একটা সংখ্যক উপস্থিতি আমরা ১ জুলাই দেখতে পাই, যেটা আমাদের এই উপস্থিতিটা আমাদের সাহস, স্পৃহা অনেক বেশি বাড়িয়ে দেয়। যেহেতু আমরা একটা বিরাজনীতিকরণের একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছি, আন্দোলন বিমুখতা মানুষের মধ্যে ছিল। এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভাষাগত দিকটা, টার্মিনোলজি। সেক্ষেত্রে এই রাজনীতি বিমুখ যে মানুষগুলো রয়েছে তাদের ভাষাগত নতুনত্বটা আমরা সম্পৃক্ত করতে পারি। শিক্ষার্থীদের আন্দোলনে কিছুটা বাড়তি সুযোগ তৈরি করে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সর্বাত্মক কর্মবিরতির কারণে। রাজু ভাস্কর্যের এই জায়গা থেকেই শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। বিক্ষোভ প্রতিবাদে আহত নিহত হয়েছেন হাজারে হাজার, তবুও দমে যাননি। বিজয়ের বেশে উড়িয়েছেন বাংলাদেশ 2.0 এর পতাকা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেয়াই ছিল জুলাই আন্দোলনের মর্মবাণী। গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে সেজন্য প্রতি বছর এই সময়টা উদযাপনের কথা জানান তিনি। বলেন, আগামী পথ কঠিন, তবে সম্ভাবনাও রয়েছে। এ সময় জুলাইকে গণজাগরণ মাস হিসেবে তুলে ধরার কথাও বলেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই জুলাই আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করে বলেন, ২৪ জুলাইয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছিল অভূতপূর্ব। দেশবাসীকে মুক্তির স্বাদ দিয়েছিল ছাত্র জনতা। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। ডক্টর ইউনূস বলেন, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। প্রধান উপদেষ্টা বলেন, ১৬ বছর পর অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল, যে কারণে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। এখন লক্ষ্য নতুন রাষ্ট্র বিনির্মাণ। আমরা ১৬ বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে, এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন, নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ। প্রতি বছর এই সময়টাকে উদযাপন করার কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, এতে পরবর্তীতে আর কেউ স্বৈরাচার হওয়ার সাহস পাবে না। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়।
মাসব্যাপী কর্মসূচি শুধু স্মরণীয় নয় বরং নতুন শপথ বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাইয়ের ঐক্য যেন সুসংহত হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। সামনে পথ কঠিন কিন্তু সম্ভাবনা রয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। বলেন, ইতিহাস সাক্ষী জনগণ জেগে উঠলে কোনো শক্তি তা রুখে দিতে পারে না। আমাদের সামনের পথ অনেক কঠিন কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। জুলাই মাসকে গণ অভ্যুত্থানের পুনরুত্থান দিবস হিসেবে পালনের আহ্বান জানান ডক্টর ইউনূস। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়, বরং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন ছিল। এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। এ সময় নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। তিনি উল্লেখ করেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনা, সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন দেওয়া সহ নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আবু সাঈদের পরিবারকে সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দেন তারা। এরপর গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হন এনসিপি নেতারা। পর্যায়ক্রমে দেশের 64 জেলায় এই কর্মসূচিতে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। দর্শক, এনসিপির পদযাত্রার সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাঝার, একটু জানতে চাই, এনসিপির পদযাত্রা এখন কি গাইবান্ধায় পৌঁছে গেছে কিনা, সেখানে কি ধরনের কর্মসূচি পালন করছেন তারা? এনসিপির যে পদযাত্রাটি গাইবান্ধা জেলার যে সাদুল্লাপুর উপজেলায় একটি পথসভা করেছে, পথসভা করার পর এটি আবার গাইবান্ধা এবং সাদুল্লাপুর যে সড়কটি আছে, আঞ্চলিক সড়ক, সেই সড়কটি দিয়ে গাইবান্ধা সদরের দিকে যাচ্ছে। আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এখানে মোটর সাইকেল আছে, এই পদযাত্রার বহরে আছে ট্রাক, আছে বাস, আছে ছোট ছোট যে টেম্পুগুলো আছে সেগুলো আছে, ভ্যান আছে, অর্থাৎ অসংখ্য যানবাহনে করে এই পদযাত্রাটি এখন রংপুরের দিকে যাবে। এর আগে কিছুক্ষণ আগে সাদুল্লাপুর এবং বিভিন্ন জায়গায় যে বক্তব্য দিয়েছেন নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন, তারা যেটা বলছেন যে সংস্কার, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের জন্য তাদের এই পদযাত্রা, এবং এই পদযাত্রা তারা নাম দিয়েছেন দেশ গড়তে জুলাই পদযাত্রা। এবং শহীদ আবু সাঈদের সকাল 11টার দিকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তারা এই পদযাত্রাটি শুরু করেছেন। এবং এই সময় নেতৃবৃন্দ বলেছেন যে এই কবর ছুঁয়ে, এই কবরের মাটি ছুঁয়ে তারা শপথের কথা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ সংস্কার এবং বিচার এবং নতুন বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের কার্যক্রম শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত এনসিপি ছাত্র জনতাকে নিয়ে এই আন্দোলনটি চালিয়ে যাবে। এবং আপনাকে তথ্য দেই, এই গাড়ি বহরে আছেন নাহিদ ইসলাম, আছেন আক্তার হোসেন, আছেন হাসনাত আবদুল্লাহ, চালিয়ে যাবে। যারা আছেন মাহবুবা ঋতু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ আছেন, গাইবান্ধা জেলা
রংপুর মহানগর জেলা সাদুল্লাপুর বিভিন্ন নেতৃবৃন্দ রংপুর মহানগর জেলা সাদুল্লাপুর উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ তারা আছেন এবং এই পথযাত্রাটি গাইবান্ধা সদরে গিয়ে শেষ হবে এবং সদরে গিয়ে যখন শেষ হবে তখন সেখানে একটা পথ সমাবেশ হবে। পথ সমাবেশটি থেকে তারা আবারও সুন্দরগঞ্জের দিকে রওনা দেবেন। নিশ্চয়ই আমরা সেই পথসভার খবর আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ মাজার। আবু সাঈদকে হত্যার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস করার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। সকালে রংপুরে নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও বড় ভাই আবু হোসেন। এ সময় মকবুল হোসেন বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডে শুধু পুলিশ নয়, ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠন ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর সহ যে সকল কর্মকর্তা কর্মচারী জড়িত ছিল তাদেরও আইনের আওতায় আনতে হবে। এ সময় আবু সাঈদের মা বলেন, সমাজে যদি ধনী গরিবের বৈষম্য নিরসন না হয় তবে আবু সাঈদের রক্ত বৃথা যাবে। 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস এবং জুলাইয়ের যে কোনো একদিনকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণার দাবিও জানান পরিবারের সদস্যরা। যারা অপরাধী, যারা ওই হত্যা করার জন্য জড়িত ছিল তাদের ঘর সকলে আইনের আওতায় আনি সরকার যেন দ্রুতগতিতে বিচার করা হয়। আবু সাঈদের যে জন্য জীবনটা দিচ্ছে ওটা যেন বিতরণ জানে, এটাই সরকারের কাছে। 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস যেটা ঘোষণা করা হয়েছিল ওটা পুনর্বহাল করা হোক এবং জুলাই যে কোনো দিন জুলাই শহীদ দিবস পালন করা হোক। সকল বাধা অতিক্রম করে জুলাই শহীদদের আত্মত্যাগকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, কোনো নির্দিষ্ট দল নয়, বরং একটি আপামর ছাত্র জনতার অভ্যর্থন ছিল। জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বলন করে ছাত্রদল। শহীদ মিনারে সমবেত হয়েছে। রাত 12টা শুরু হলো অভ্যুত্থানের মাস জুলাই। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমস্বরে আওয়াজ উঠল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপর নিভে গেল শহীদ মিনারের আলো, জ্বলল শত শত মোমবাতি। স্মরণ করা হলো জুলাইয়ের শহীদদের। রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে শহীদ মিনারে এই আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। অংশ নেন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কানায় কানায় পূর্ণ পুরো শহীদ মিনার চত্বর। প্রথম প্রহরে অভ্যুত্থানের মাসের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। রাজপথ থেকেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবই ইনশাআল্লাহ। জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে দলের নেতারা জানান, এই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয়, আপামর ছাত্র জনতার অভ্যুত্থান। সংগ্রামের স্বপ্ন পূরণে ছাত্র সমাজকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান তাদের। একদিনে তারা এই আন্দোলন গড়ে তুলেনি, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদদের আত্মত্যাগকে স্মরণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে জন্য তারা জীবন দিয়েছে সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ঠেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলেও জানান সিনিয়র নেতারা। এই স্বাধীনতার পতাকা পথ করে উড্ডীন করে রাখবে জাতীয়তাবাদী ছাত্রদলের ছেলেরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বিএনপির আয়োজন। সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। একটু জানতে চাই, এই যে আয়োজন চলছে সেই আয়োজনের একটু বিস্তারিত জানবেন, আয়োজনে কারা কারা অংশ নিয়েছে একটু আমাদেরকে জানাবেন। শুরুতে বলে রাখি, ঠিক 3টায় আসলে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচিটি শুরু হচ্ছে।
এবং এই কর্মসূচি ঘিরে বলা চলে দিনের শুরু থেকেই দেশের নানা প্রান্ত থেকেই উপস্থিতির অংশগ্রহণটা আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হল অফ ফেমে। সেই উপস্থিতিতে যারা এসেছেন মূলত তারা হচ্ছেন শহীদ পরিবারের সদস্যরা, এবং এই শহীদ কেবলমাত্র 2024-এর যে জুলাই গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের শহীদ যারা হয়েছেন তারাই নন, এর সঙ্গে বিগত 16 বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির যেসব নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছেন সেই সব পরিবারের সদস্যরাও যুক্ত হয়েছেন, এবং তাদের জন্য আজকের এই সম্মান জানানোর অনুষ্ঠানে বলা চলে এক ধরনের একটি স্মারক দেওয়া হয়েছে, সেই সঙ্গে তাদের জন্য খানিকটা উপহারের ব্যবস্থা করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধনী পর্বে উদ্বোধক হিসেবে থাকবেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এবং ইতিমধ্যেই এই শহীদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল যারা বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কিংবা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল সেই সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এসেছেন বিএনপির নেতৃবৃন্দরা, বিশেষ করে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির যিনি আহ্বায়ক বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা বা আহ্বায়ক কমিটির সদস্যরা আসলে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। এর বাইরে আসছেন ধারাবাহিকভাবে আনুষ্ঠানিকভাবে দুপুর 2টায় এই অনুষ্ঠানটি শুরুর কথা রয়েছে। প্রায় 1500 শতাধিক বলা চলে উপস্থিতির আয়োজন বা ব্যবস্থা রয়েছে এইখানটা এই হল অফ ফেমে, এবং আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ পরিবারের উদ্দেশ্যে তাদের যে দুজনের বক্তব্য সেই বক্তব্যের মধ্য দিয়ে খানিকটা বার্তা দেওয়ার চেষ্টা করবেন, সংহতি জানাবেন, আগামীর বিচার সংস্কার প্রক্রিয়া নির্বাচন সেসব নিয়েও তাদের কাছ থেকে এক ধরনের নিশ্চয়ই শুরু হওয়ার পর আপনার কাছে বিস্তারিত জানতে পারবো। রবিন, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চার্জ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি আগামী 7 জুলাই। আজ শুনানি শেষে শেখ হাসিনা ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন জানান, এটা একটি ঐতিহাসিক ও গুরুতর মামলা, তাই প্রস্তুতির জন্য সময় চেয়েছেন তারা। চেষ্টা থাকবে শেখ হাসিনাকে খালাস পাওয়ানোর। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেসব চার্জ আনা হয়েছে তা সঠিক নয় বলে মনে করেন এই আইনজীবী। এর আগে সকালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 12 মে তদন্ত সংস্থা শেখ হাসিনার এই মামলার প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়। সেখানে জুলাই গণহত্যার উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে। সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে, মানে শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই, এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি, আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেছে জামায়াতে ইসলামের রংপুর জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা। সকাল 7টায় রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী, সেক্রেটারি এনামুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা আবু সাঈদের বাড়িতে যান। এ সময় তারা আবু সাঈদের বাবা মার সাথে মতবিনিময় করেন। তারা বলেন, আবু সাঈদ জুলাই বিপ্লবের অন্যতম প্রতিকৃতি। পুলিশের সামনে বুক চিতিয়ে গুলি বরণ করার মাধ্যমে বিপ্লবকে দিয়েছে ভিন্ন মাত্রা। দ্রুতই আবু সাঈদ হত্যার বিচার কাজ শেষ করে অন্যান্য শহীদদের হত্যার বিচার শুরুর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। পরে আবু সাঈদের কবরে ফাতিহা পাঠ এবং মুনাজাতে অংশ নেন তারা। এই আন্দোলনটাকে স্মরণ রাখবার জন্য, এটাকে বিশ্ববাসীর কাছে নতুন করে পৌঁছে দেওয়ার জন্য আসলে জুলাইয়ের প্রথম দিন থেকেই বিভিন্ন সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে। অন্যান্য সংগঠনের মতো বাংলাদেশ জামাত ইসলামী মাসব্যাপী একটা কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজকে জুলাইয়ের প্রথম দিনেই কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা মোতাবেক আমরা জেলা সংগঠনের পক্ষ থেকে এসেছি। গৌরব ও ঐতিহ্যের 104 বছর পার করল ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু পাঠদান নয়, বরং সামাজিকভাবেও বেড়ে চলেছে শিক্ষাঙ্গনটির গুরুত্ব। প্রাপ্ত জ্ঞান থেকে বিশ্বজুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবেন প্রতিষ্ঠানটির বর্ষপূর্তিতে, এমনই ছিল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শপথ। 105 বছরে পা দিল দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান। তাই সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে জড়ো হন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উপাচার্যের অংশগ্রহণের পর শুরু হয় বর্ণাঢ্য র্যালি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের তরফ থেকেই ছিল প্রতিনিধিত্ব। ভিসি চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শেষ হয় টিএসসিতে। সকাল 10টায় শুরু হয় মূল আয়োজন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা। শান্তির বার্তা হিসেবে উড়ানো হয় পায়রা। প্রিয় প্রতিষ্ঠানের জন্মদিনে কাটা হয় 105 পাউন্ড ওজনের কেক। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বৈষম্যহীনভাবে সবাইকে নিয়েই এগিয়ে চলতে চায় ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান। অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সমস্ত সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যেতে চায় এবং এই কাজটি এককভাবে আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অনেক মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছে। এখন আমাদের জাতীয় দায় এবং দায়িত্ব অনেক বেড়েছে। শুধু শিক্ষার্থী নয়, প্রত্যেক সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জানান শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমানরা। আমার ফ্যামিলি এক্সপেক্ট করে নাই যে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবো। পরে যখন পাইছি আমার ফ্যামিলি এখনো বিশ্বাস করে না যে আমি চান্স পাইছি। ঢাকা ভার্সিটির যেহেতু এত বড় একটা ইতিহাস, তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি এখানে পড়বো। প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত ছিল এবং এখনো পর্যন্ত তার মান বজায় আছে বাংলাদেশে। স্বপ্ন আর বাস্তবতার যে সম্মেলন, প্রত্যাশার প্রাপ্তির যে সংযোগ, সেইটা ঘটানোর যে মানসিকতা, এইটা তৈরি করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষাগত যোগ্যতার কথা বলছি না, একাডেমিক কোয়ালিফিকেশনের বাইরেও আসলে আমি বোধহয় মানুষ হিসেবে অনেক পরিবর্তিত হয়েছি, অনেক মানুষকে চেনার সুযোগ হয়েছে, অনেক ধরনের পার্সপেক্টিভ পাওয়ার সুযোগ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি লাখো শিক্ষার্থীর আত্মপরিচয়ের ঠিকানা। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে জুলাইয়ের গণ আন্দোলন, সব কিছুতেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসের প্রতিটি কোণায় রয়েছে ইতিহাস ও অনুপ্রেরণা। দেশের গণ্ডি পেরিয়ে এইবার এই শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে নিজেদের মেলে ধরতে পারবে, এমনই আশা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের। আনুষ্ঠানিকতার পর টিএসসি অডিটোরিয়ামে শুরু হয় মূল আলোচনা। শিক্ষার্থীদের অনুভূতিকে গুরুত্বের সাথে দেখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় চেতনার ভিত্তি হতে পারে এই মুক্ত বুদ্ধির চর্চাই। আগামী দিনে সুনাগরিক গড়ার প্রতিষ্ঠান হিসাবে কেবল ডিগ্রি প্রদান নয়, কেবল ক্যারিয়ার প্রস্তুতি নয়, একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে সামাজিক ন্যায়ের আদর্শ ভূমি। কিছু সীমাবদ্ধতা থাকলেও দেশের প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে বরাবরই মাথা উঁচু করে দাঁড়াবে, এই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। যশোরের সার্কিট হাউস এলাকায় নির্মাণাধীন ভবনের ব্যালকনি ধসে 3 জন নিহত হয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, একটু জানতে চাই দুর্ঘটনাটি কিভাবে ঘটলো, কেউ আহত আছে কিনা, বিস্তারিত একটু আমাদেরকে জানাবেন। যে যশোর শহরে যে সার্কিট হাউস পাড়ায় যে নির্মাণাধীন যে 6তলা ভবনের 5তলা থেকে পড়ে 2 জন প্রকৌশল ও 1 জন শ্রমিক নিহতের ঘটনা ঘটছে। আমরা মূলত এখানে এসে জানতে পেরেছি এবং স্থানীয়দের সাথে কথা বলেছি যে ভবনটির 6তলা এবং 6তলার যে 5তলাতে যে কার্নিশ রয়েছে, সেখানে যে কাজের যেটা সেটা 2 প্রকৌশল এবং শ্রমিক তারা দেখভাল করে দেখছিলেন, কিন্তু দেখার মুহূর্তে একসময় যে কার্নিশের যে দেয়াল সেটা ভেঙে পড়ে আর কি 3 জন ঘটনাস্থলেই মারা গেছে। আমরা স্থানীয় সাথে কথা বলেছি এবং পৌরসভার যে সংশ্লিষ্ট যারা আছে দায়িত্বরত ভবনটির সাথে তাদের সাথে কথা বলেছি। মূলত যে ভবনটির যে নির্মাণাধীন ভবন প্রায় 5 বছর ধরে এখানকে নির্মাণ কাজ চলছিল। যে নকশা বহির্ভূত যে বাড়িটির যে কার্নিশ, সেটা নকশাতে যে প্রকল্প অনুমোদনের সময় ছিল না, পরবর্তীতে তারা সংযুক্ত করে যেটা যে কার্নিশ সেটা সংযুক্ত করে, ফলে যে নির্মাণে যে ত্রুটি থাকার কারণে মূলত এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আসলে খুব মর্মান্তিক ঘটনা এবং খুবই মানুষের ভিতরে নাড়া দিয়েছে যে ঘটনাস্থলে যে 3 জন মারা যাওয়ার কারণে এখানে এই ঘটনায় পৌরসভা কর্তৃপক্ষ এবং বিল্ডিং ফর ফিউচার যে যারা নির্মাণাধীন যেসব প্রতিষ্ঠান আছে তারা একটি তদন্ত কমিটিও করেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা খোঁজ নিয়েছি যে নিহতদের যে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। বিকালে ময়নাতদন্ত শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। ন্যান্সি। জাহিদ, আপনাকে ধন্যবাদ।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন দুজন। সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চরফরাদি ইউনিয়ন থেকে 9 শিক্ষার্থী ডিঙ্গি নৌকায় করে নদের ওপারে গফরগাঁওয়ে মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ ছোট্ট নৌকাটি ডুবে যায়। 6 শিক্ষার্থী সাঁতরে পারে উঠতে পারলেও নিখোঁজ হয় 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার হয় নিখোঁজ 9ম শ্রেণীর ছাত্রী শাপলার মরদেহ। নিখোঁজ শিশু জুবায়ের ও আবিরের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দেশটির একটি সাংবিধানিক আদালত। মঙ্গলবার এক বিবৃতিতে আদালত জানায়, পেতং তার্নের বিরুদ্ধে অসততা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে ক্ষমতাচ্যুতির জন্য আবেদন করেছে 36 সিনেটর। তাদের আবেদনকে আমলে নিয়ে থাই প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেটরদের আবেদনের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ফোন আলাপ ফাঁস হওয়ার পর থেকেই তোপের মুখে পড়েছেন পেতং তার্ন। দেশটিতে তার পদত্যাগের দাবিতে হচ্ছে ব্যাপক আন্দোলন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইসরায়েলের কাছে নতুনভাবে $510 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। সোমবার এ তথ্য নিশ্চিত করল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, এই অর্থ দিয়ে 7,000-এর বেশি গাইডেড বোমার কিট কেনা হবে, যা 2 ধরনের মারণাস্ত্র পরিচালনা ব্যবহার করবে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলকে বাৎসরিক $3 বিলিয়ন সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র, কিন্তু হামাসের মূল উৎপাটন ও ইরানের বিরুদ্ধে 12 দিনের সাম্প্রতিক সংঘাতে বেশিরভাগ যুদ্ধাস্ত্র ব্যবহার করে ফেলেছে তেল আবিব। সে কারণে নতুন তহবিল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।